কৃষিবিদ মারুফ মুক্তাদির কাজ করেন এসএ ক্রপ কেয়ারের গবেষণা সেলে, যেখানে দেশের আবহাওয়া অনুযায়ী কৃষি ফসলে পোকামাকড়, রোগবালাই আক্রমণের মাত্রা এবং এসএ ক্রপ কেয়ারের পণ্যের মান উন্নয়ন নিয়ে গবেষণা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন দেশের ফসল উৎপাদনে প্রভাব পড়েছে প্রকটভাবে। যেমন প্রচণ্ড তাপদাহে চলতি বছর ধান ফসলের রোগবালাই প্রাদুর্ভাব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বোরো মৌসুমে দেশের নানা জায়গায় ধানে ব্লাস্ট, বিপিএইচ ইত্যাদির সংবাদ বেশ ফলাও করে অনলাইনে প্রচারিত হচ্ছে। একটি সংবাদ মারুফ মুক্তাদিরের চোখে পড়ে। গাজীপুরের কাপাসিয়ার মজিদ মণ্ডলের 7 বিঘা জমির ফসল ব্লাস্ট এবং বিপিএইচের কারণে একেবারে বিনষ্ট হয়ে গেছে। এই বিষয়টি মারুফ মুক্তাদিরকে বেশ আশাহত করে। এ বিষয়ে গবেষণা করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় মারুফ মুক্তাদির। আচ্ছা মুক্তাদির সাহেব, আপনার কাছে এটা কি মনে হচ্ছে? স্যার, আমার মনে হয় কি এটা ব্লাস্ট রোগ, আবার নাও হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাস্টের মতো মনে হচ্ছে, আবার অন্য রোগের সিমটমের সঙ্গেও মেলে। আসলে জলবায়ুর পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রার পার্থক্য দেখা দিয়েছে। মূলত সে সকল কারণেই ধানের ব্লাস্ট রোগ হচ্ছে, অন্যান্য রোগের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে। স্যার, এই মজিদ মণ্ডলের বাড়ি আমার পাশের গ্রামে। স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু যেতে চাই কাপাসিয়ায়, মজিদ মণ্ডলের বাড়িতে। আগে কি কখনো ওনার সঙ্গে দেখা হয়েছে? না, এর আগে আমি যাইনি, কিন্তু ওনার সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা নিয়েছি স্যার। হ্যাঁ, আপনি যেতে পারেন। আসলে এরকম মজিদ মণ্ডলদের মতো কৃষকদের নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। ওনাদের কাজ করতে গিয়ে, ফসলের প্রোডাকশন করতে গিয়ে কি কি সমস্যা হতে পারে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করবেন, কিভাবে ফসলের সমস্যার জন্য সমাধান দিচ্ছে, এগুলো নিয়ে ডিপলি কাজ করবেন এবং ওনার গ্যাপটা খুঁজে বের করার চেষ্টা করবেন। এনাদের নিয়ে কাজ করলে আসলে আমরা বাংলাদেশের কৃষকদের আরও সচেতন করে তুলতে পারবো, তাদের আমরা উপকারে আসবো আমার মনে হয়। স্যার, আমার মনে হয় কি ওই অঞ্চলের মানুষগুলোর মধ্যে ব্লাস্ট রোগ ছাড়াও বালাই ব্যবস্থাপনা নিয়ে একটু গ্যাপ আছে। ওখানে আমাদের টেরিটরি অফিসার রয়েছে, উনি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। ওনার সহযোগিতা নিয়ে আপনি খুব ভালোভাবে কাজটা শেষ করবেন। ওকে, তাহলে আমরা আজকে উঠতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। একটু দাঁড়ান। এক্সকিউজ মি, আপনি আমাদের দেখে ভ্যান থামালেন কেন? মজিদ মণ্ডলের বাড়িটা কোন দিকে বলতে পারেন? এই, উনি তো তোদের বাড়ির কথাই বলতিছে। ওনারা চিনিস? না তো। আচ্ছা, মজিদ মণ্ডলকে আপনি চেনেন কিভাবে? ওনাকে কি দরকার আপনার? দেখুন, আমি যেই কাজে আসছি ওনাকে আসলে আমার একটু দরকার। শুনেন, ওর নাম হচ্ছে কাজল, মজিদ চাচার মেয়ে। আমি স্বর্ণা। বলেন, আমাকে বলেন। আসলে আমার ওনাকেই দরকার, বিষয়টা ওনাকেই বলতে হবে। আপনার ব্যাপারটা আসলে ঠিকমতো বুঝতে পারলাম না। কোন জায়গা থেকে আসছেন বলেন তো? কি করেন আপনি? আমার নাম মারুফ মুক্তাদির, আমি একজন কৃষিবিদ। আমি জব করি এসিআই ক্রপ কেয়ারে, বসি ঢাকাতে। আমার বাড়ি আপনাদের পাশের গ্রাম বরুণে। আমার বাবার নাম আসগর চেয়ারম্যান। ও, আপনি আসগর চেয়ারম্যানের ছেলে? আপনি তো একজন কৃষিবিদ, আমি নাম শুনেছি আপনার। ঠিক আছে, চলেন না আমাদের সাথে চলেন। আমার ভাড়াটা দিলেন না? ও সরি। লোকটাকে দেখে তো খারাপ মনে হচ্ছে না। রাখ, দেখতেছি। হ্যাঁ, আমাকে কিছু বলছেন? না, কিছু না। স্বর্ণা, তাইলে এখন যা। আর শোন, কালকে আমি আর কলেজে যাবো না, মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হইব। ঠিক আছে, তুই যা, আমি ওনারে বাড়িতে নিয়ে যাই। আমার বাবা সামান্য একজন কৃষক, তাকে আপনার কি দরকার? আপনার বাবাই তো মজিদ মণ্ডল। হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনাকে আমি দেখাচ্ছি। চিনেন? না চেনার কি আছে? হ্যাঁ, এটা তো বাবারই ছবি, কিন্তু আপনি কোত্থেকে পাইলেন এটা? হ্যাঁ, কি চান আপনি? দেখুন, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার বাবার নামে একটা নিউজ বেরিয়েছে। আপনি কি জানেন আপনার বাবার এই ছবিটা সারা নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে? জানি। আমি আসলে ওই গল্পটা খুঁজতেই। সেই গল্প শুনে আপনি আর কি করবেন? আমার আসলে ওই গল্পের পেছনের গল্পটা জানা দরকার। চলেন, বাবার মুখ থেকে কথাটা শুনবেন। জি, চলেন। আপনি কোন কলেজে পড়াশোনা করেন? কাপাসিয়া কলেজ, এবার বিএ ফাইনাল দেব। ওই তো, ওই সামনে আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে তো কাছেই। হ্যাঁ, চলেন।
কিরে মা, এত দেরি করলি কে? উনি কে? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? জি আসলাম। বাবা উনি ঢাকা থেকে আইছে, তোমার লগে নাকি কথা আছে। ও, তা ঘরে না বসতে দে, আমরা গরিব মানুষ, কোথায় বসতে দেবো আপনারে? না না, আমার কোনো সমস্যা হবে না, আমি এখানে বসতে পারবো। না তাহলে এক কাম কর, এখানে বসেন, আসতেছে। যা বসা মা। যে আপনি ঢাকা থেকে আসছেন? জি তো আমার কাছে হঠাৎ কি ব্যাপার বলেন। চাচা, আপনার নামে একটা নিউজ বের হয়েছে, আপনি কি সেটা জানেন? না তো, কি নিউজ? এই নিউজটা এখন নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, দেখুন। আসলে সমস্ত ঘটনাটা আমার জানা দরকার, আপনি কি আমাকে একটু বলবেন যে কিভাবে কি হলো? জানেন, বাজার থেকে বেসনে না ধানের জ্বালা দিলাম, সেই জ্বালায় চারা হইল, সেই চারা রোপণ করলাম। 2-3 সপ্তাহের মধ্যে চারা একটা লক লক করে বড় হয়ে গেল, কি সুন্দর এইরকম গোছা হয়েছিল। তারপর ধানের রং ধরলো, খুব ভালো। কিন্তু হঠাৎ করে দেখি ওই যে মাঝখানে মাঝখানে ধান পুড়ে গেছে, শেষে সব সিটা হয়ে গেল। আচ্ছা, শেষ কত মণ ধান হয়েছিল? 7 বিঘায় 12 মণ। মাত্র 12 মণ? বলেন কি! সব তো সিটা হয়ে গেছে। এ তো সিভিয়ার অ্যাটাক। আচ্ছা, অন্যান্য বছর এই জমিতে কত মণ ধান হয়েছিল? অন্যান্য বছর ধরেন যে 7 বিঘায় পাইতাম প্রায় 80 মণের মতো, আর ওই বর্গা টর্গা দিয়ে 130 মণ। ওই সারা বছরের খোরাকি বাদ দেওয়াও আমি 50-60 মণ ধান বিক্রি করতে পারতাম, কোনো অভাব ছিল না। কি যে করি বুঝতে পারতেছি না। মহাজনের কাছে সুদে টাকাই না সারও দিছিলাম, এখন তো আমার সবই গেছে, কোনো উপায় দেখতেছি না। মহাজনও ঘন ঘন এসে টাকাতে দিতেছে টাকার জন্য। মজিদ মিয়া, ও মজিদ মিয়া, এই যে মজিদ মিয়া। ব্যবসায়ী সাহেব, আসেন বসেন। আরে মিয়া, আমি তো বসতে আসি নাই, তাগাদায় আসছি। তাগাদায় প্রতিদিন তাগাদা আসলে পরে 7-5 বোঝায় দাও, ব্যাপারটা তো বুঝলাম না। টাকা কবে দিবে? আপনি তো জানেন যে আমার কত বড় ক্ষতি হয়েছে। ওইসব আমার জানা দরকার নাই। আমি ব্যবসা করি, টাকা লাগাই, টাকা কামাই করি। তুমি আসলে পরে বলো কি তোমার ফসলে রোগ হয়েছে, ধান ছিটা হয়েছে। এই মিয়া, এই রমজান ব্যাপারে কি ইন্স্যুরেন্সের ব্যবসা করে যে তোমার ধানের ক্ষতিপূরণ দিব? আমারে কয়টা দিন সময় দেন, আমি একটা ব্যবস্থা করব। সময় দিয়ে কি হবো? তোমার তো নিজের জমি নাই, অন্যের বর্গা চাষ করো, তার মধ্যে 2টা গরু আছিল, বেঁচে ভালাইছো। আমার টাকা দিতে এত গরিমসি কিসের? হ্যাঁ, আপনি তো জানেন আমার পরিবারের চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে, গরু দুটো বেঁচে দিছি। আমন ধানটা কাটা শেষ হলেই আপনার টাকাটা দিন। ও ধানের আশে থাকবো, আবার ধান উঠবো, ধান নষ্ট হইব, এইসবই করতে থাকি। না না, আপনি হয়তো জানেন না, আমন ধানে এই সমস্ত রোগ কম হয়। ওইসব আমি বুঝি না, আমার টাকা এক্ষণ দিতে হইব। আমি নিজের নগদ টাকা লাগাই টাকা কামাই করি। টাকা দাও, আরে টাকা দাও। কত টাকা পান আপনি? 6000 টাকা। আরে না, হিসাব করে লই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, মোট 6000। আর সুদ আইছে কত? 4000, 10,000। 5 মাসে 10,000 টাকা? অত শত বুঝি না, আমার 10,000 টাকা এখন গুইনা দিতে হবে, অক্ষণ দিতে হবে টাকা, দেরি করলে চলবো না। কি হলো, সুপার হলো কেন? টাকা দাও। বাবা, হ্যাঁ, মা তোমার ডাকে। একটু বসেছি। কি কাজল মা ডাক লাগে? কাজল, ট্রাঙ্কে একটা বালা আছে, এটা বের করে তোর বাপারে দে, বিক্রি করে টাকা শোধ করবো। কিন্তু মা, এইটা তো দাদিমার বালা। এটা তুমি কি কো কাজল মা? আমার মার হাতের বালা, এত বিপদ গেল কষ্ট গেল কোনোদিন বিক্রি করি নাই। আর এটা না তুমি
কাজলের জন্য রাখছো? টাকার জন্য প্রতিদিন বাড়িতে এসে লোকজন আপনার অপমান করে, এটা আমার সহ্য হয় না কাজলের বাপ। এটা বিক্রি করে টাকা শোধ করেন। নেন কাজলের মা তুমি নেন কইতাছি, নিয়ে বিক্রি করেন, সব টাকা শোধ করে দেন মহাজনের। নেন। কি হলো? আমার আর জ্বালা যন্ত্রণা ভাল লাগে না, বিক্রি করে সব টাকা শোধ করেন। ব্যাপারী সাহেব, যে এই বালাটা রাখেন, আপনার টাকা যখন শোধ করতে পারবো তখন বালা ফেরত নেব। সোনার বালা, আসল না নকল? এইটা আমার মায়ের হাতের বালা। ও তাহলে ঠিক আছে, আসি। দাঁড়ান, দাঁড়াবো মানে? বালাটা ফেরত দিন। ফেরত দিমু? আমার টাকা? আপনার টাকাটা আমি দেব। আপনি কে যে আমার টাকা দিবেন? ও মজিদ মিয়া, উনি কে? আপনি মনে করেন আমি মজিদ মণ্ডলের ছেলে, ঢাকায় চাকরি করি। আপনার তো টাকাটা দরকার, আপনার টাকাটা আমি দিচ্ছি। বালাটা ফেরত দিন। এগুলো নকল না তো? চাচা, চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আছি। বাবা, আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন, এখন আমি আপনার টাকা কিভাবে পরিশোধ করব? আমার তো কোনো উপায় নেই। চাচা, উপায় একটা হবে, চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। আচ্ছা চাচা, গল্পের বাকিটা একটু বলুন তো। কি আর বলবো, সবই তো দেখলেন, আমার কিছুই বলার নাই। কিন্তু চাচা, আমার যে আরো অনেক কিছু জানার আছে। আচ্ছা, ধানের শীষ বের হওয়ার আগে জমিতে বালাইনাশক দেন নাই? না, কোনো রোগ বালাই হয় নাই? হয়েছিল, দুই একটা লাল পাতা দেখছি, আবার সাদা শিশু দেখছি। ওটা ছিল মাজরা পোকা। তারপর মানে ব্লাস্টটা কখন শুরু হলো? তার কয়েকদিন পরে। অনেকেই কইছে, কিন্তু কই যামু কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না। চোখের সামনে সোনালি ধানগুলা চিটা হয়ে গেল। আহ চাচা, যেটা হবার হয়েছে, এটা নিয়ে চিন্তা করবেন না। আসলে এবার অতি তাপমাত্রায় অনেকের জমিতেই ব্লাস্ট হয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই জমির সব ফসল শেষ। চাচা, এখন থেকে আমাদের নতুন করে ভাবতে হবে, সেই আগের দিন নেই চাচা। আপনি জমিতে ধান রোপণ করবেন, একটু সার দেবেন আর বিঘায় 20 মণ ধান উঠাবেন, এটা এখন হবে না। আমাদের এখন পোকামাকড় চিনতে হবে, রোগবালাই সম্পর্কে জানতে হবে এবং এগুলোর প্রতিকার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। আপনি যদি রোগটা চিনতে পারতেন তাহলে এত বড় সর্বনাশ হতো না। কথাটা ঠিকই করছে, আমরা তো আগের ভাবনা নিয়েই পড়ে আসছি। চাচা, জ্বালা ফেলার আগে কি বীজ শোধন করে নিয়েছিলেন? না, এইটা কিভাবে করে? এখানেই তো বড় ভুলটা করেছেন। ব্লাস্ট হলো বীজবাহিত রোগ। বীজ শোধন করে নিলে অন্তত পক্ষে 30 ভাগ বিভিন্ন রোগ থেকে ধানকে রক্ষা করা যেত। চাচা, শুধু বীজ শোধন না। অবশ্য আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে 3-4 দিন সময় দেন, আমি আপনাকে সব শিখিয়ে দিব। বীজ শোধন, রোগবালাই, পোকামাকড় দমন, সব। আমি একলা মানুষ, কাজও যায় আবার কলেজে, আর আমার পরিবার তো অসুস্থ, মানে এই অবস্থায় বাড়ির বাইরে যাওয়াটা। না না চাচা, আপনাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি আপনার বাড়িতে আসব, উঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনি শুধু শুক্রবার করে আমাকে সময় দিবেন। ও, তাহলে তো ভালোই হয়। চাচা, আপনি আরেকটা কাজ করবেন, আপনি এই এলাকার আরও যারা শিখতে চায় তাদেরকে রাখবেন। আমি চাই এই এলাকার প্রত্যেকটা কৃষক স্মার্ট কৃষক হয়ে উঠুক।
তারা যেন ক্ষেতের আইলে দাঁড়িয়ে কৃষিবিদদের মতো ফসলের ভাষা বুঝতে পারে। তারা যেন বুঝতে পারে কখন ফসল পানি চায়, কখন রোগবালাই হলো, কখন পোকামাকড় আক্রমণ করলো, সব সব যেন বুঝতে পারে। চাচা তাহলে পারবেন না সবাইকে রাখতে? হ্যাঁ পারবো, ওই যে কুদ্দুস, তারপর সলিম গাজী, রুহিমদ্দি, সিরাজুল, সবাই রাখবো। জি চাচা, তাহলে আমি আজকে উঠি। না না চারটা মুখে কিছু না দিয়ে যেতে পারবেন না, একটু বসে হবে। কাজল, কাজল, শোন ওই ওনার খাবারের ব্যবস্থা কর, আর আমি একটু বেগুন ক্ষেত থেকে আসি। যে রোদ উঠছে, পানি না দিলে তো গাছগুলো সব মরে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নেন সামান্য নাস্তা। ওরে বাপরে, গুড়মুড়ি! বাবার সঙ্গে কি আপনার কথা শেষ? ঢাকা কি আজকেই ফিরে যাবেন? আপনার বাড়িতে যাইবেন না? না, জানেন অনেকদিন পর গুড়মুড়ি খাচ্ছি। কেন, আজকাল শহরে তো এসব পাওয়াই যায়। পাওয়া যায়, কিন্তু সময় কোথায় বলুন? বড় চাকরি করেন, আপনার বাসায় কি কাজের লোক টোক নাই নাকি? তা করে কইলেই তো এনে দিতে পারে। হাসতেছেন যে, আমি কি হাসির কিছু কইছি নাকি? না না, আমি হাসছি আপনার বুদ্ধিমত্তার পরিধি দেখে। মানে আপনি কি কইতে চাইতেছেন আমি বোকা? না, একদমই না। আপনি যেটা জানতে চাচ্ছেন তার উত্তর হচ্ছে হ্যাঁ, ঢাকাতে আমার পরিপূর্ণ একটা সংসার আছে এবং যার সদস্য সংখ্যা 3 জন। 3 জন? ভালোই তো, হ্যাপি লাইফ। হ্যাপি লাইফ। জানেন আমরা খুব মজা করি, অফিস থেকে বাসায় ফেরার পর সারা রাত আড্ডা দিই। তবে আমরা একই রুমে 3 জন থাকি এবং একই অফিসে 3 জন জব করি। মানে আপনার কৌশলগত প্রশ্নের উত্তর হচ্ছে মারুফ মুক্তাদির এখনো পর্যন্ত সিঙ্গেল। ঠিক আছে, আপনি সিঙ্গেল, তো সেটা জেনে আমি কি করব? আমি তো একবারে কিছু জানতে চাইনি। কিন্তু আপনার চোখ বলছে আপনি এটাই জানতে চাচ্ছেন। না, আপনার ধারণা ভুল। তাই? হুম। সত্যি বলছেন? খাওয়া শেষ করেন। আর খাবো না। শুনলাম শুক্রবারে নাকি আবার আসবেন। কতক্ষণ থাকবে? 2-3 ঘন্টা। কেন, সারাদিন থাকা যায় না? না, কি রান্না করব? কিছু না। দেশের একজন কৃষি সৈনিককে সেবা করার সুযোগ দিবেন না? সময় হলে পাবেন। পাবো। আচ্ছা আমি তাহলে আজকে যাই। শুক্রবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা অনেক কষ্ট করে এবং আমার উপর আস্থা রেখে এখানে আসছেন। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এবং ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ধান ফসল নষ্ট হচ্ছে। আজকে আমাদের এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা আমাদের ধান চাষ বিষয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তর আলোচনা করব। তবে শুরুতেই চলুন আমরা আমাদের দেশের ধান চাষ বিষয়ে বিভিন্ন তথ্য জেনে নিই। ধান উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে বীজ শোধন। বীজ, মাটি ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো বীজ শোধন। তাই আগে বীজ শোধন, পরে বীজ বপন। বীজ শোধনে অ্যাসিফ্লোয়ের FS ফর্মুলেশন আধুনিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীজ শোধনে প্রতি কেজি বীজের সাথে 2.5 মিলি অ্যাসিফ্লো 40 FS ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কোল্ড ইনজুরি ও বীজতলায় পোকা ও অন্যান্য ছত্রাক দমন এবং চারার শেকড়ের সংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত করতে ACI ক্রপ কেয়ারের সমাধান হল পাইরাজিন, কেমামিক্স, সালফক্স ও ফ্লোরা। এখানে কেমামিক্স চারার ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করবে, পাইরাজিন চারার সবুজ পাতা ফড়িং দমন করবে,
সালফক্স চারাকে কোল্ড ইনজুরি থেকে রক্ষা করবে। ফ্লোরা চারাকে মূল জমিতে দ্রুত খাপ খাওয়াতে সাহায্য করবে। প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে কেমামিক্স 2 গ্রাম, পাইরাজিন 0.5 গ্রাম, সালফক্স 2 গ্রাম, ফ্লোরা 3 মিলি চারা তোলার 5 থেকে 7 দিন আগে প্রয়োগ করতে হবে। ধান উৎপাদনে আগাছাতেই উৎপাদনের 35% বিনষ্ট হয়। জমির রকম ভেদে বোরো, আউশ, আমন ধানের ক্ষেতে বিভিন্ন ধরনের আগাছা জন্মে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্যামা, আড়াইল, দুর্বা, চেঁচড়া, মুথা, জয়না, শুষ্নি শাক, ঝিলমরিচ, কেশুটি ইত্যাদি। এই সমস্ত আগাছা দমনের জন্য এসিআই ক্রপ কেয়ারের রয়েছে আইক্লোর, সুপার মিক্স, এক্সট্রা পাওয়ার। প্রয়োগ সময় আইক্লোর ধান লাগানোর 5 দিনের মধ্যে 1.5 থেকে 2 ইঞ্চি আবদ্ধ পানিতে সারের সঙ্গে জমিতে প্রয়োগ করতে হবে। সুপার মিক্স ধান লাগানোর 5 থেকে 15 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। এক্সট্রা পাওয়ার ধান লাগানোর 20 থেকে 25 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। প্রয়োগ মাত্রা প্রতি বিঘায় আইক্লোর 1 থেকে 2 কেজি, সুপার মিক্স 100 গ্রাম, এক্সট্রা পাওয়ার 40 গ্রাম। ধানের পোকামাকড় ধানের ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে উল্লেখযোগ্য হল মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং। ধানের রোগবালাই ধানের ক্ষতিকারক রোগের মধ্যে উল্লেখযোগ্য হল খোল পচা, খোল পোড়া এবং ব্লাস্ট। মাজরা পোকা সাধারণত চারার উপরে 20 থেকে 25 দিন বয়সে প্রথমবার এবং দ্বিতীয়বারে 40 থেকে 50 দিন বয়সে পুনরায় আক্রমণ করে। এই পোকা গাছে থোড় আসার পর ডিগ কেটে দিলে সাদা শীষের সৃষ্টি হয়। পাতা মোড়ানো পোকার কীড়া পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভেতরের সবুজ অংশ খায়। এতে পাতা শুকিয়ে যায়। ধান গাছের যে কোনো বয়সে এই পোকার আক্রমণ হতে পারে। বাদামি গাছ ফড়িং বা বিপিএইচ বাদামি গাছ ফড়িং ধানের একটি মারাত্মক পোকা, যা কারেন্ট পোকা বা গুনগুনি পোকা হিসেবে পরিচিত। বাদামি গাছ ফড়িংয়ের নিম্ফ এবং পূর্ণাঙ্গ পোকা উভয়ই ধান গাছের গোড়ার দিকে দলবদ্ধভাবে অবস্থান করে ও অনবরত গাছের রস চুষে খায়। আক্রান্ত বেশি হলে বাজ পড়া বা হোপার বার্ন বলে মনে হয়। খোল পচা রোগ ধানের খোল পচা রোগটি বীজবাহিত একটি ছত্রাকজনিত রোগ। এটি ধানের খোলে আক্রমণ করে। আক্রমণ বেশি হলে পাতাতেও এর লক্ষণ দেখা যায়। খোল পড়া রোগ ধানের ছত্রাকজনিত রোগের মধ্যে খোল পড়া একটি রোগ। এই রোগের আক্রমণ হলে ধানের খোলে ছোট ছোট গোলাকার বা লম্বাটে ধূসর বর্ণের জলছাপের মতো দাগ পড়ে এবং আস্তে আস্তে উপরের দিকে সমস্ত খোল ও পাতায় ছড়িয়ে পড়ে। ব্লাস্ট দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে জমিতে ব্লাস্ট রোগ দেখা দেয়। ধানের পাতা, গিট ও নেক বা শীষে এই লক্ষণ দেখা দেয়। এবার দেখুন এসিআই ক্রপ কেয়ারের পরামর্শ অনুযায়ী বালাই নাশক ও ফ্লোরা ব্যবহারের বিস্তারিত বিবরণ। প্রথমে স্প্রে চারা রোপণের 15 থেকে 20 দিনে। চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে প্রথমবার মাজরা পোকার আক্রমণ হতে পারে, তাই পূর্ব প্রস্তুতিমূলক মাজরা পোকা প্রতিরোধ ও কার্যকরী কুশি সংখ্যা বৃদ্ধিকল্পে প্রয়োগ করতে হবে। সালফক্স 1 কেজি প্রতি বিঘায়, সিরিয়াল অথবা গুলি 1 কেজি প্রতি বিঘায়, ফ্লোরা 250 মিলি প্রতি বিঘায়। দ্বিতীয় স্প্রে চারার বয়স যখন 40 থেকে 45 দিন। এই সময়ে ধান গাছে মাজরা পোকা এবং ধানের অন্যান্য রোগ দেখা দেয়। এর প্রতিকারে এসিমিক্স, ফুল টাইম ও এসিবিন ব্যবহার করতে হবে। প্রয়োগ নিয়ম এসিমিক্স 66 মিলি প্রতি বিঘায়, ফুল টাইম 20 গ্রাম প্রতি বিঘায়, এসিবিন 66 মিলি প্রতি বিঘায় প্রথম স্প্রে হিসেবে। তৃতীয় স্প্রে চারার বয়স 50 থেকে 55 দিন। এই সময় খোল পড়া, খোল পচা, পাতায় দাগ এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ হতে পারে। এর প্রতিকারে এসিবিন, এসিপ্রিড প্লাস ফ্লোরা প্রয়োগ করতে হবে। প্রয়োগ মাত্রা এসিবিন 66 মিলি প্রতি বিঘায় দ্বিতীয় স্প্রে হিসেবে, এসিপ্রিড প্লাস 20 গ্রাম প্রতি বিঘায়, ফ্লোরা 3 মিলি প্রতি লিটার পানিতে। চতুর্থ স্প্রে চারার বয়স যখন 65 থেকে 70 দিন। এই সময় ধান গাছে খোল পোড়া, খোল পচা এবং বাদামি গাছ ফড়িং বিপিএইচ এর আক্রমণ হতে পারে। এর প্রতিকারে এসিবিন ও পাইরাজিন প্রয়োগ করতে হবে। প্রয়োগ মাত্রা এসিবিন 66 মিলি প্রতি বিঘায় তৃতীয় স্প্রে হিসেবে, পাইরাজিন 25 গ্রাম প্রতি বিঘায়। আপনার জমি বা আশেপাশে জমিতে ব্লাস্ট দেখা দিলে প্রতি বিঘায় 40 গ্রাম হিসেবে জমিতে ব্লাস্টিন প্রয়োগ করুন। এটাই হলো ধান চাষে এসিআই ক্রপ কেয়ারের সমাধান। এবার শুনুন বালাইনাশকের কার্যকারিতা বৃদ্ধি করে এমন একটি আধুনিক পণ্যের কথা, যার নাম ম্যাজিক ড্রপ। জমিতে স্প্রেকৃত বালাইনাশকের কার্যকারিতা বৃদ্ধির জন্য ম্যাজিক ড্রপ ব্যবহার করুন। বালাইনাশকের অপচয় রোধ করুন। প্রয়োগ মাত্রা 2 মিলি ম্যাজিক ড্রপ 16 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এমনিভাবে উঠান বৈঠকের মধ্য দিয়ে মজিদ মণ্ডল সহ গ্রামের কৃষক ভাইদের আধুনিক ধান চাষ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত করে গড়ে তুললেন
মারুফ মুক্তাদির। প্রশিক্ষণ পেয়ে মজিদ মণ্ডল বাড়ির পাশেই ধানের আবাদ করলেন, যেখানে বীজ শোধন, পোকামাকড়, রোগবালাই দমনে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন পুরোপুরি। ফলন দেখে মজিদ মণ্ডল অনেক তৃপ্ত। এদিকে কাজল বিয়ে পাশ করেছে, কাজলের মা অনেকটা সুস্থ। ইতিমধ্যেই আমন কাটা হয়ে গেছে, আশাতীত ফলন পেয়েছেন মজিদ মণ্ডল। উঠান ভর্তি ধান, এখন শুধু গোলায় তুলবে। কিন্তু কার জন্য অপেক্ষা করছে মজিদ মণ্ডল? আসলে মা, তুমি তো আল্লাহর রহমতে এখন একটু সুস্থ। হ, আল্লাহ রহমত করছে। আল্লাহর কাছে হাজার শুকর। শোনো, এখন একদিন পিঠা বানাও, নতুন ধানের পিঠা খাইতে মন চাইছে। আপনি তো ধান ধরতেই দেন না, খালি কোন গুলায় তুলে লই। ঠিকই কইছো, উঠান ভর্তি ধান দেখলে না মনটা জুড়ায় যায়, বুঝছো? শোনো, কালকে এই পিঠা বানাও, আমি বাজারে যাই, গুড় চিনি যা লাগে নিয়ে আসি। আপনি একলাই খাইবেন? আপনার কৃষিবিদ সাবরে কইবেন না? কো মনে মানে কাজল, কাজল আমার মোবাইলটা দে তো। ও ডাকতেছেন কেন? আমি আনতেছি। কাজল স্বর্ণগো বাড়ি গেছে। আচ্ছা যাও। আরে কত কষ্টের পরে আমার দিনে ফিরাইছে, উঠানেতে মনে মনে ধানে ভইরা গেছে, নতুন ধানের পিঠা খামু আনন্দে মাতিয়া, গলা সাইরা গান গামু সকলে মিলিয়া। আরে আরে সাহেব হ্যাঁ? শুনছেন? এই নেন ফোন। হ্যালো কৃষিবিদ সাহেব, আসসালামু আলাইকুম। আমার উঠান তো নতুন ধানে ভরে গেছে, এখন আপনি কবে আসবেন বলেন? আপনি আসলে তারপরে বিসমিল্লাহ বলে গোলা তুলুন। হেই, স্যারেরে বলেন কি পিঠা খাইবে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, দু একদিনের মধ্যে আসেন। আচ্ছা, আপনার অপেক্ষা থাকলাম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই তুমি কি বোকা নাকি? হ্যাঁ, মেহমানরে কি খাওয়াইবা সেটা মেহমানরে জিজ্ঞেস করতে হয়। হ, আপনি ঠিকই কইছেন। তো যান, বাজারে যান। যাও, রাখো। আচ্ছা কৃষিবিদ সাহেব, আপনার বুদ্ধি, আপনার পরামর্শে আজকে আমি এত ধান পাইছি। আজকে আমার সবচেয়ে খুশির দিন, আমার সবচেয়ে আনন্দের দিন। আপনার হাত দিয়ে আমি প্রথম আমার ধান গোলায় তুলব। ধরেন। আজকে এই খুশির দিনে বাংলাদেশের সকল কৃষক ভাইদের আমি বলতে চাই, আপনারা কৃষিকাজে সঠিক ব্যবস্থাপনা শিখুন এবং সোনার ফসল ঘরে তুলুন। চাচা, আমি আপনার একটা ছবি তুলে রাখতে চাই। আপনার এই হাসি মাখা মুখটা ফ্রেমে বন্দি করতে চাই। আচ্ছা আচ্ছা। এসিআই ক্রপ কেয়ার।
কৃষকের সোনালী স্বপ্নের সাথে।